একটা দারুণ সুখবর, অবশেষে WBICDS রিক্রুটমেন্ট 2024-এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। তোমরা জানো যে আইসিডিএসে প্রায় 12,000 মতো শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জেলা ভিত্তিক কিন্তু এই নিয়োগটি করা হবে। তো এর জন্য প্রাথমিক প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো, যেখানে তোমাদের অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে, মানে কিভাবে আবেদন করবে সেই প্রসেস থেকে শুরু করে তোমাদের এখানে সিলেকশন কিভাবে হবে, তোমাদের যোগ্যতা কি লাগবে অর্থাৎ কোয়ালিফিকেশন কি থাকবে, সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট 2024, এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ওয়ার্কার এবং হেল্পার, এই দুটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো শাখায় তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, সেটি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ অফ মার্কসে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেই কিন্তু তোমরা ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য যোগ্য। এখানে তোমাদের বয়স যেটি প্রয়োজন, 18 থেকে 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ বুঝতে পারছো, নো অ্যাপ্লিকেশন ফিজ আর রিকোয়ার্ড। এখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটি থাকছে সেটি হচ্ছে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ভাইভা টেস্ট হবে। তো চলো আরও বিস্তারিত আমরা জেনে নিই কী আছে। তো এখানে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে, যেটা হচ্ছে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে যেটা বলা হয়েছে যে অল ক্যাটাগরিজ UR, SC, ST, EWS, OBCA, OBCB, physical handicapped, the above noted qualification certificate must be possessed by the candidate on or before 5/8/2024, অর্থাৎ 5/8/2024 আগেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাওয়া চাই এবং সার্টিফিকেট হাতে পেয়ে যাওয়া চাই, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, 18 থেকে 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এজ এখানে ক্যালকুলেট করতে হবে 1/1/2024 হিসাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় জিনিস যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে UR ক্যান্ডিডেট, SC, ST, EWS, OBCA, OBCB, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বয়স 18 থেকে 35 বছর, অর্থাৎ বুঝতে পারছো কোনো কাস্টেরই কিন্তু রিল্যাক্সেশন নেই, এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা পাবে না। তোমাদের বয়স প্রত্যেক প্রার্থীদেরই কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের রিজার্ভেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিজার্ভেশনের জায়গাটা এখানে উল্লেখ করা আছে যে SC, ST, EWS, OBCA, OBCB এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তারা কিন্তু গভর্নমেন্ট যেরকম রুল আছে সেই গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। এজ রিল্যাক্সেশন পাবে না, কিন্তু এমনি রিজার্ভেশন রিল্যাক্সেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে কিন্তু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়েছে যেগুলো তোমাদের জেনে রাখাটা দরকার। সেটা হচ্ছে সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ SDO অফিস থেকে তোমাদের কিন্তু যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখানেরই কিন্তু তোমাদের এই কাস্ট সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। আদার যদি কোনো ক্যান্ডিডেট থাকে অন্য কোনো স্টেট থেকে তাদের কিন্তু মানে কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না। অর্থাৎ যারা ত্রিপুরা থেকে আবেদন করবে বা যদি কেউ আসাম থেকে আবেদন করতে চাও তারাও আবেদন করতে পারবে, কিন্তু তাদের অ্যাজ এ UR হিসাবে আবেদন করতে হবে। ঠিক আছে, এমনিতেও এখানে আবেদন করতে গেলে কিন্তু অনেক কন্ডিশন আছে যেগুলো তোমাদের পরবর্তী স্টেপে দেখাবো। আদার স্টেট থেকে যারা আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কন্ডিশন নেই। ঠিক আছে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই। এবং তোমাদের আরেকটা কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ইস্যুড অন অর বিফোর
5/8/2024 মধ্যে কিন্তু তোমাদের ইস্যু হয়ে যাওয়া চাই। এরপরে যদি কোনো কাস্ট সার্টিফিকেট ইস্যু হয় সেই সব প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু 5/8/2024 মধ্যে কিন্তু ইস্যু করা সার্টিফিকেট শো করতে হবে। এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রেও কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু 5/8/2024 মধ্যেই যদি হয় তাহলেই সেটা কিন্তু তোমাদের ভ্যালিড বলে মানা হবে। ওকে, তো পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের প্রথমেই যেটা বলেছি, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের রিটিন এক্সাম কন্ডাক্ট হবে। তো এই রিটিন এক্সামের পরে তোমাদের কিন্তু ভাইবা হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ভাইবা হবে। টোটাল মার্কস রিটিন এক্সামিনেশন হচ্ছে 90 নম্বর এবং ভাইভাতে যেটা থাকবে সেটা হচ্ছে 10 নম্বর হচ্ছে ভাইবা। এখানে বলছে এ ক্যান্ডিডেট মাস্ট সিকিউর 30 মার্কস রিটিন এক্সামিনেশন, অর্থাৎ রিটিন এক্সামিনেশনে যদি তোমার 30 নম্বর যদি থাকে, 30 নম্বর তোমাকে কমপক্ষে তুলতেই হবে, তাহলেই কিন্তু তোমরা কোয়ালিফাইড হবে ভাইবার জন্য। ঠিক আছে, ইন্টারভিউয়ের জন্য তখনই তোমাকে ডাকা হবে যদি তোমার 30 মার্কস যদি থাকে 90-এর মধ্যে। ওকে, বলছে মার্কস অবটেন ইন দ্য রিটিন এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ভাইবা টেস্ট উইল বি কনসিডার্ড ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট। অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটা হচ্ছে তোমাদের যে রিটিন এক্সামিনেশনে তোমরা এবং তোমাদের ভাইভাতে যে নাম্বারটা পাবে, অর্থাৎ রিটিন প্লাস ভাইভা, ঠিক আছে, এই দুটি মার্কস কিন্তু যুক্ত হয়ে যে নাম্বারটা তোমার হবে সেই নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। ওকে, আচ্ছা, এরপরে বলছে যে ইফ ক্যান্ডিডেট qualify the written examination does not appear in the viva she will be disqualified the selection। আচ্ছা, এখানে বুঝতে পারছো যে যদি তুমি রিটিন এক্সামিনেশনে কোয়ালিফাই করার পরে তুমি যদি ভাইভাতে উপস্থিত যদি না থাকো তাহলে কিন্তু তোমাকে ফাইনাল সিলেকশন থেকে কিন্তু বার করে দেওয়া হবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে দেয়ার উইল বি নো কোয়ালিফিকেশন মার্কস ইন দ্য ভাইবা ভগ। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভাইভাতে তো 10 মার্কস তোমাদের থাকবে, কিন্তু এখানে কিন্তু মিনিমাম বা কোয়ালিফাইং মার্কস কিন্তু কিছু থাকছে না। ওকে, আচ্ছা, এখানে তোমাদের দেখো তোমাদের সিলেবাসের ক্ষেত্রে কি কি বলা হয়েছে। সিলেবাসটা যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের প্রথমে একটি এসে দেবে যেখানে 150টি শব্দে তোমাদের নিজস্ব মাতৃভাষায় কিন্তু তোমরা 8 স্ট্যান্ডার্ডে তোমাদের যে 15 নম্বরে তোমাদের এই এসেটা দেবে। ঠিক আছে, যেখানে তোমাদের 150টা শব্দে তোমাদের বাংলা ভাষাতে তোমাদের রচনা লিখতে হবে। এরপরে দ্বিতীয় যেটি থাকবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক থাকবে, যেখানে তোমাদের 8 স্ট্যান্ডার্ডের 20 মার্কস থাকবে। তারপরে তোমাদের নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন, মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, সেখানে তোমাদের 15 মার্কস থাকবে। তারপরে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের বলছে সিম্পল এবং প্রাইমারি নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা সিম্পল ট্রান্সলেশন আপ টু তোমাদের 8 স্ট্যান্ডার্ড 9 স্ট্যান্ডার্ডে কিন্তু তোমাদের ট্রান্সলেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এইসবের ওপর তোমাদের থাকবে, যেটা 20 মার্কস থাকবে। এবং জিকের ওপর তোমাদের এমসিকিউ টাইপের, সেখানেও কিন্তু 20 মার্কস থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মার্কসের যে বিভাজন করে দিয়েছে এবং সিলেবাসটা এটাই। তো এবার যদি তোমরা বলো একটা সাজেশন দিতে ইংলিশের জন্য, আমি একটা কথাই বলবো, ইংলিশের জন্য যদি তোমার পিকে দে সরকারের যদি কোনো বই থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই বইটাকে এখন থেকেই কিন্তু গ্রামারের জন্য পড়া শুরু করে দাও। খুব ভালো একটা বই ইংলিশ গ্রামারের জন্য, একদম বেস্ট বই, সেটা হচ্ছে পিকে দে সরকারের বই। যদি থাকে এখন থেকেই সেটাকে বার করে পড়া কিন্তু শুরু করে দাও। এই বইটা কিন্তু তোমাদের যে ক্লার্কের পিএসসি যে ক্লার্ক, ঠিক আছে, পিএসসি ক্লার্কের জন্য কিন্তু তোমাদের এটা কাজে লাগবে। এবং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা, যে পরীক্ষাতে তোমাদের ইংলিশ সাবজেক্ট আছে সেখানে কিন্তু এই পিকে দে সরকারের বইয়ের কিন্তু কোনো তুলনা কিন্তু হয় না। বহু বছরের পুরনো বই, এই বইটাকে তোমরা কিন্তু স্টাডি করতে পারো। ওকে, আচ্ছা, অ্যারিথমেটিক এগুলোর জন্য তোমরা 8 স্ট্যান্ডার্ডের যে একদম পাতি যে বই, যেগুলো তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের বই, সেই বইগুলোকে জাস্ট পড়ো, আর কিচ্ছু তোমাদের করতে হবে না। এখানে খুব একটা জটিল ব্যাপার কিন্তু কিছু নেই। আর নিউট্রিশন, পাবলিক হেলথ এগুলোর জন্য আলাদা করে কিন্তু বই আছে, সেগুলো তোমরা একটু মার্কেটে খোঁজ করবে। নিউট্রিশন, পাবলিক হেলথ রিলেটেড যদি কোনো বই, সেগুলোর জন্য তোমাদের এই 15 মার্কস তোমাদের কভার হয়ে যাবে। আর জিকের জন্য সিম্পল স্ট্যাটিক জিকে পড়ে যাবে,
ওয়েস্ট বেঙ্গলের ওপর বেশি ফোকাস করবে তাহলেই হবে, যথেষ্ট তোমাদের। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেট অফ নোটিফিকেশান, যেটি 11/7/2024 প্রকাশিত হয়েছে, এবং তোমাদের লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এখানে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে, এবং সেটাও আমি দেখিয়ে দেবো। 5ই আগস্ট 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট, এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে 14ই আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত, এবং তোমাদের রিটিন এক্সাম কন্ডাক্ট হবে হচ্ছে তোমাদের 7ই সেপ্টেম্বর মাসে তোমাদের রিটিন এক্সাম কন্ডাক্ট হবে, এবং টেন্টেটিভ ডেট অফ তোমাদের যে ওয়ার্কার এবং হেল্পারের তোমাদের ডেট কিন্তু এখানে দিয়েছে। হেল্পারের এক্সামের ডেট হচ্ছে 7ই সেপ্টেম্বর, এবং 8ই সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্কারের। ঠিক আছে, ওয়ার্কারের ডেট হচ্ছে 8ই সেপ্টেম্বর। ওকে, এই দুটি ডেট কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তো এবার দেখো তোমাদের কি কি কারণে কোয়ালিফিকেশান এখানে করতে পারে। সেটা হচ্ছে যদি তোমরা কোনো রং ইনফরমেশান দাও, যদি কোনো ভুল ভ্রান্তি যদি করো, তাহলে বা এজ, কাস্ট বা এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে যদি তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি কিছু করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এই যে ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং যেটা পরবর্তী যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট রুলস এবং রেগুলেশন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের টাইম টু টাইম কিন্তু ফলো করতে হবে, এবং ওয়ান ক্যান্ডিডেট ফাইনালি সাবমিট দ্য ওয়ান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য নেসেসারি ডকুমেন্ট, অর্থাৎ যা ডকুমেন্টস আছে সেগুলোর সঙ্গে একটি মাত্র কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তারা জমা করতে পারবে। ওকে, মাল্টিপল অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে না। এরপরে হচ্ছে রেসিডেন্সের ব্যাপারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, যে ক্যান্ডিডেট যেখান থেকে বিলং করছে, মানে যে গ্রাম পঞ্চায়েতে তোমাদের এরিয়াতে নিয়োগ করা হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েত এরিয়ার কিন্তু রেসিডেন্স হতে হবে, তাহলেই কিন্তু সে সেখানে আবেদন করতে পারবে, এবং পার্মানেন্ট রেসিডেন্ট হলেই কিন্তু তারা সেখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েত এলাকার তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার নাম কিন্তু উল্লেখ করবে। আমি পরপর স্লাইডে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও। এই যে গ্রাম পঞ্চায়েত এলাকা এবং পাশাপাশি এইসব ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো। পরপর আমি যতগুলো গ্রাম পঞ্চায়েত এলাকায় তোমাদের এই নিয়োগগুলো করা হচ্ছে সেগুলো পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ঠিক আছে, এবার দেখো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য প্রসেস কি সেটা তোমাদের এবার মেন যে অফিসিয়াল সাইটে আমি নিয়ে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের আবেদনের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। চলো, দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল কোচবিহারের ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তো এবার তোমাদের কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো কিভাবে আবেদন করবে সেটা একবার দেখো। প্রথমে বলা হচ্ছে যে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টে তুমি আবেদন করবে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট অ্যাপ্লাইড ফর আইসিডিএস প্রজেক্ট। যেখানে তুমি মানে সিলেক্ট করবে, যে কোনো একটি তোমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি একটি সিলেক্ট করে নিলাম। এরপরে বলছে যে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টে তুমি আবেদন করতে চাইছো। তুমি যদি ওয়ার্কারের জন্য আবেদন করতে চাও তো ওয়ার্কার এখানে টাইপ করবে, আর না হলে তুমি হেল্পার। তো আমি ধরো ওয়ার্কারের জন্য আবেদন করছি, তো করে নিলাম যে কোনো একটি পোস্ট। তারপরে হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম এখানে ক্যাপিটালে টাইপ করবে। তারপরে ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে টাইপ করবে। মাদার নেম এখানে টাইপ করবে। ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো। দেখতে পাচ্ছ ইউআর, এসসি, এসটি প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আছে, এমনকি ওবিসি বি ক্যাটাগরিও কিন্তু আছে। তো সেক্ষেত্রে যাদের ওবিসি বি নিয়ে যাদের সমস্যা আছে, যারা ভাবছো যে আমাদেরটা তো ক্যান্সেল করে দিয়েছে, তো ওবিসি বিরাও কিন্তু এখানে আবেদন করতে পারছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। তো এখানে আমি ইউআর সিলেক্ট করে নিলাম। তো ইউআর সিলেক্ট করে নিয়েছি। তো এখানে জেন্ডার মানে ফিমেল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে জেন্ডার আমি সিলেক্ট করে নিলাম। এরপরে বলছে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া ডিফাইন্ড দ্য পার্ট 2 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এই চেকবক্সে তোমাকে ক্লিক করে দিতে হবে। এরপরে তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হও তাহলে কিন্তু এই চেকবক্সে ক্লিক করবে, নাহলে কিন্তু এটা ছেড়ে দেবে। তারপরে হচ্ছে নলেজ অফ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, তো এখানেও তোমাকে ক্লিক করে দিতে হবে। এরপরে তোমাকে ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে, এবং 1/1/2024 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা ইয়ারে এখানে চলে আসবে। এরপরে তোমাকে মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। মেল আইডি দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেগুলোতে রেড স্টার আছে সেগুলো কিন্তু দিতেই হবে, আর যেগুলোতে রেড স্টার নেই সেগুলো যদি স্কিপ করে চলে যাও তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি যদি আধার নাম্বার থাকে দেবে, যদি না থাকে না দিলেও চলে যাবে, তবে যদি দিতে চাও দিতে পারো। এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে তোমাদের ভিলেজ, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন প্রত্যেকটা কিন্তু দিতে হবে, স্টেট, পিনকোড সবই দিতে হবে। এবার যদি সেগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমাকে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে গিয়ে ক্লিক করে দিতে হবে, একদম
হুবহু এখানে কিন্তু চলে আসবে। এরপরে তোমাদের কি করতে হবে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমাকে এখানে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানটা ভালো করে বুঝে নাও। যদি তুমি চাও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো, যদি তুমি চাও গ্র্যাজুয়েশন বা আদার্স কোনো কোয়ালিফিকেশানও তুমি দিতে পারো। তো এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা দিয়ে দেবে এবং তার বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটা দেবে এবং তোমাদের কী কী সাবজেক্ট ছিল প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু দেবে এবং পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল, কত পার্সেন্ট মার্কস ছিল সেটা তুমি দেবে এবং কোন ইয়ারে তুমি পাস করেছো এবং ফুল মার্কস এক্সামিনেশনে কত ছিল, তুমি কত মার্কস পেয়েছো সেটা দেবে। এরকম কিন্তু গ্র্যাজুয়েশনেরটাকেও ফিল করবে এবং আদার সার্টিফিকেটের জায়গাটা তোমরা যে কোনো কম্পিউটারে কোনো সার্টিফিকেট দিতে পারো, যেমন সিসিএ দিতে পারো বা তুমি বিসিএ দিতে পারো, ঠিক আছে, যা তোমার যোগ্যতা আছে কম্পিউটারে যে যোগ্যতাই আছে না কেন সেটা তুমি দিতে পারো। আর যদি না থাকে তাহলে নাও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো এটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে আপলোড ফটো, আপলোড ফটোতে তোমাকে কিন্তু জেপিজি ফরম্যাটে তোমাকে ফটো আপলোড করতে হবে, 10 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এরপরে তোমাকে সিগনেচারও আপলোড করতে হবে, সেটাও কিন্তু 10 কেবি থেকে 20 কেবির মধ্যে সিগনেচার আপলোড করতে হবে। করার পরে এই ডিক্লারেশানে তোমাকে চেকবক্সে তোমাকে ক্লিক করতে হবে এবং এখানে যে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছ এই সিকিউরিটি কোড এখানে টাইপ করে দিয়ে সাবমিট করে দিতে হবে। সাবমিট করলেই এর যে প্রিন্ট আউট কপি সেটাকে কিন্তু তোমাদের যত্ন করে রাখতে হবে না, তোমাকে কি করতে হবে ওই প্রিন্ট আউট কপির সঙ্গে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, কোথায় পাঠাবে সেগুলো আমি তোমাদের বলছি। দেখো, তুমি যেখানে তুমি আবেদন করছো, অর্থাৎ তুমি যদি এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন আইসিডিএস প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে তোমাদের সিডিপিও, এই যে সিডিপিও, যেমন সিডিপিও দিনাহাটা 2-তে পাঠাতে হবে। সিডিপিও যদি তুমি দিনাহাটা 2-তে আবেদন করো তাহলে সেখানে পাঠাবে, তুমি যদি মাথাভাঙাতে আবেদন করো তাহলে সেটা পাঠাবে, তারপরে তুমি যদি এখানে শীতলকুচিতে পাঠাও তাহলে হচ্ছে সিডিপিও শীতলকুচিতে তোমাকে সেই প্রিন্ট আউট কপির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাকে পাঠাতে হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে